আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা একটা কমন প্রশ্নের টপিকস নিয়ে আলোচনা করব। সবাই মোটামুটি একটা জিনিসের প্রতি ইন্টারেস্টেড, তাই কানাডা কিভাবে যাব, কানাডা কিভাবে যেতে পারি, কানাডা যাওয়ার সব থেকে সহজ পদ্ধতি কোনটি। আপনাদের এই সহজ প্রশ্নটা কিন্তু অনেক জটিল। সহজ মনে হলেও এর মধ্যে রয়েছে অনেক কিছু জটিলতা, কিছু লিগ্যাল প্রসিডিউর, যার মাধ্যমে আপনি এটা যদি ফলো করে থাকেন প্রসিডিউরগুলি, আপনি কিন্তু খুব সহজে যেতে পারেন। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সামনে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলছে, যেমনটা আপনারা স্লাইডে দেখছেন যে কানাডিয়ান ভিসা যেটা রয়েছে 2025-26 সেটা শুরু হয়ে গেছে। আপনাদের যে স্বপ্ন পূরণের যে প্রশ্নটা, আপনাদের সবার যে ডিমান্ডিং যে কোয়েশ্চেনটা যে কিভাবে কানাডা যাব, সেটা কিন্তু আপনি খুব সহজেই এখন চাইলে সম্পন্ন করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। অনেকগুলো কথা নিয়ে আমরা আলোচনা করব, যারা নতুন একদমই তাদের জন্য অনেক উপকার হবে, বা আপনি অলরেডি যদি কোনো কিছু জেনে থাকেন কানাডা সম্পর্কে, এইগুলো পেপারস গুলো নিয়ে ঘাটাঘাটি করে থাকেন, আপনার জন্য অনেক বেশি হেল্প হবে। পাশাপাশি আমরা এখানে ভিডিওর শেষ প্রান্তে বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সাথেই থাকবেন। তো আমরা সবাই কিন্তু জানি যে এই কানাডিয়া 2025 বা 26-এর ভিসা প্রসেসিং করতে গেলে কোন কোন পেপারস গুলো প্রয়োজন হয়, কিভাবে আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হয়, কিভাবে আপনি যেতে পারেন, সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বিশ্বকাপ। মানে এটা এত বড় একটা সুযোগ আপনাদের সবার জন্য। আপনি যেটা থাকবেন যে বিশ্বকাপ 2026 মানে ফুটবল প্রেমীদের জন্য কি পরিমাণ এটা যে একটা ক্রেজি টপিকস আপনি নিজেই ফিল করতে পারবেন, তাই না? তো আমরা এবার জেনে থাকছি যে 2026-এ যে বিশ্বকাপটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা যুক্তরাষ্ট্র, মেক্সিকো যৌথভাবে এটা অনুষ্ঠিত করতে যাচ্ছে। আর বেশিরভাগ খেলাই কিন্তু রয়েছে আপনার কানাডাতে। তো এটা আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হতে যাচ্ছে। আপনারা যারা ভিসা ঘুরতে পছন্দ করেন, বিভিন্ন দেশে যেতে পছন্দ করেন, বা আপনি যদি মনে করেন যে আপনি কানাডাতে যাবেন বা এনি চান্স যে কোনো প্রসেসটাকেই ফলো করে আপনি কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি কোন কোন প্রসেসগুলোকে ফলো করে বা এই বিশ্বকাপ 2026-কে কাজে লাগানোর জন্য আপনার কোন কোন স্টেপগুলোকে নেওয়া উচিত, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আপনি এটা যদি চান যে আপনি কোনো ভিজিট ভিসা ইস্যু করে যাচ্ছেন, দ্যাটস ফাইন। আপনি যদি চান যে আপনি ওয়ার্ক পারমিট বা অন্যান্য ক্যাটাগরিতে যেতে আছেন, সেটাও কিন্তু সম্ভব হতে পারে আপনার এই সুযোগের মাধ্যমে। আমরা মোটামুটি সবাই জানি যে বর্তমানে কানাডাতে নতুন সরকার নির্বাচিত হয়েছে। নতুন সরকার মানেই কিন্তু নতুন সম্ভাবনা দুয়ার খুলে যায়। নতুন সরকার যখন তৈরি হয়, তারা একটু চেষ্টা করে সবকিছুই যেন নাগরিকদের জন্য বা যাদের দেশের বাইরে যারা থাকে সবার জন্য কিছুটা নীতিমালা শিথিল করে দেওয়ার জন্য। রিসেন্টলি আমাদের দেশেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটটা আগে যেমনটা ছিল তার থেকে কিন্তু অনেক কিছু পরিবর্তন হচ্ছে, অনেক উন্নয়ন হচ্ছে। তো সবারই মাথায় থাকে যে কিছু উন্নয়ন করার জন্য সে যখন নতুন নতুন এসছে, এই জন্য ভিসা প্রসেসিংটা অনেক বেশি সহজ হয়ে যাবে। হ্যাঁ, কিছুটা সিকিউরিটি অ্যাড হবেই, কিছুটা সিকিউরিটি, কিছুটা হার্ড সেকেন্ড থাকবেই, কারণ সবাই চায় একটা লিগাল প্রসিডিউরের মধ্যে তার দেশে যেন কেউ আসুক। আপনি কি চাইবেন আপনার বাংলাদেশে ইনলিগালি কেউ আছে থাকতে? আপনি যদি নিজে একটু প্রশ্ন করুন যে আমি চাই, যেমন আমাদের বাংলাদেশটা লিগাল একটা ইস্যু রয়েছে, রোহিঙ্গা ইস্যু, তাই না? তো তারা কিন্তু একটা অসহায়তার অবস্থা নিয়ে আমাদের দেশে এসছে, কিন্তু এখন আমাদের দেশের কিন্তু একটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এরকম ভাবেই প্রত্যেকটা গভর্নমেন্টই চায় তার দেশ যেন সেফ থাকে। তো আমরা পাশাপাশি আমরা নিজেরাও জানি, আমরা তো চাই না সেখানে যে মারামারি করতে। অনেকে চাইবো যে এত কষ্ট করে যাওয়ার পরে সেখানে মারামারি করতে বা অন্য কিছু করতে। এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য কিছু প্রসিডিউর আছে। মানে আপনি কানাডিয়ান যে এম্বাসি গুলো আছে, কানাডিয়ান গভর্নমেন্ট অথরিটি যারা আছে, তাদেরকে আপনি কিভাবে বোঝাবেন আপনি একজন ইনোসেন্ট, আপনি সেখানে যাচ্ছেন, যে ঘুরতে যাচ্ছেন, আপনি চলে আসবেন অথবা সেখানে আপনি রয়ে যাবেন, তাই না? আপনি কোনো গন্ডগোলের সাথে নেই, শুধু যাবেন, জব করবেন এবং কি বলা যায় ভদ্র ছেলের মতো সেখানে থাকবে। এই বিষয়গুলো আপনি তাদেরকে কিভাবে বোঝাবেন? তো এইটা বোঝানোর জন্য যে প্রসেসগুলো আমাদের জানতে হবে, বা এটা কাজ করার জন্য যে আপনি যে গিয়ে আবারও ঘুরে আসবেন, বাংলাদেশে রিটার্ন আসবেন, এটা আপনাকে এনি চান্স আপনাকে বোঝাতে হবে। এবং তার জন্য আপনার কিছু স্টেপগুলো নেওয়া প্রয়োজন হতে পারে। যেমন প্রথম যেটা আমরা প্রস্তুতির কথা ভাবি, আপনি যদি কানাডা যেতে ইচ্ছুক হন, আপনার কিছু প্রস্তুতি কিন্তু এখন থেকে শুরু, এখন বলতে এই মুহূর্ত থেকে আপনার শুরু করা উচিত। একটু পেন অ্যান্ড পেপার নিয়ে বসেন যারা নতুন রয়েছেন, অথবা আমার ভিডিওটাকে একটু পজ করে দেখলো, আপনার জন্য অনেক উপকার হবে যে কোন কোন বেসিক যে প্রিপারেশন রয়েছে সেটা নিয়ে আপনি এগুলো নোট করে ফেলতে পারেন। আর যারা মনে করছেন যে পেপারস গুলো নিজে করতে পারছেন না, বা আপনার
নিজে করা একটু ডিফিকাল্ট, তাই না? হয়তো অনলাইনে যে প্রসেসগুলো আছে আমরা সবাই বুঝি ইংলিশ, তা বুঝবো না এমন কিছু না, কিন্তু দেখা যাচ্ছে যে যখন কিছু করতে যাই অনলাইনের সাথে অনেকে অভ্যস্ত না, তাই না? অনেক প্রসেসগুলো আমরা জানি না, কোথা থেকে সার্চ করলে যে, যেহেতু অনলাইন এখানে হিউজ আপনার চিট এবং ফ্রড রয়েছে, কোথা থেকে আমি লিগালি আমি পাবো, ভালো একটা ইনফরমেশন পাবো, আমি কিভাবে অথেন্টিক কোনো একটা ওয়েবসাইট পাবো, এই জিনিসগুলো একটু আমাদের কাছে নিজেদের জন্য টাফ হয়ে যায়। তো আমরা শুরুতে কিছু প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলি, আপনার বেসিক যে প্রিপারেশনটা প্রয়োজন সেটা নিয়ে আমরা একটা কথা বলি। আমাদের মধ্যে অনেকের চিন্তা রয়েছে যে যারা একদম নতুন, যে কানাডা যেতে আমি কি ব্ল্যাঙ্ক পাসপোর্টে যেতে পারবো কিনা, আমি একজন, আমার কাছে অনেক ফর এক্সাম্পল ধরে নিয়ে আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি একদম ব্ল্যাঙ্ক পাসপোর্ট নিয়ে যেতে পারবো কিনা। তো অ্যান্সারটা একটু পরে হচ্ছে। তো সর্বপ্রথম আপনার একটা পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টটা করতে হবে। যদি সাদা পাসপোর্ট হয় তাহলে অ্যান্সারটা হচ্ছে নো, আপনি একদম ব্ল্যাঙ্ক পাসপোর্টে হয়তো আপনার জন্য যাওয়া টাফ হয়ে যাবে। তো করণীয় কি, আপনি যদি একদম অ্যাম্বিশনস হয়ে থাকেন যে আপনি যাবেনই, সেক্ষেত্রে আপনাকে শুরুতে কয়েকটা দেশ ঘুরে আসা ভালো। সবাই সাজেস্ট করে ইন্ডিয়া যাওয়ার জন্য, ইন্ডিয়াতে এখন বন্ধ। তো আপনাদের জন্য জানিয়ে রাখি, ইন্ডিয়া যে আপনি যে যাচ্ছেন এটা কিন্তু কোনো কাজে আসে না। আপনি একজন ভিজিটর, চিন্তা করেন কেন আমার ইন্ডিয়াতে যাচ্ছে বা ইন্ডিয়াকে তারা কেন আপনার কাউন্ট করে না। আপনি একজন ভিজিটর মানে আপনি এম্বাসিকে বা কানাডার সরকারকে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ঘুরতে পছন্দ করেন। তো আমি যদি মনে করি আমি ঘুরতে পছন্দ করি, আমার বাসার পাশেই যে নেবার যে কান্ট্রিটা রয়েছে আমি সেখানে যাইনি বা সেখানে আমি গিয়েছি, এটা তো একটা ঘোরার হলো না আর কি। মানে ওইরকম ভাবে একজন যারা হচ্ছে কিনা ট্রাভেলার, তাদের কাছে এটা ভ্যালু খুব কম পায় যে আমি শুধু ইন্ডিয়ায় ঘুরে এসেছি। আপনাকে বেশ কিছু কান্ট্রিতে ট্রাভেল করতে হতে পারে, যেটাতে আপনাকে বোঝাবে যে না হ্যাঁ আপনি আসলেই ট্রাভেলার। আপনি কিছু স্পটগুলোকে চিহ্নিত করবেন, সেখানে যাবেন, সেখানে আপনি ঘুরেছেন, এগুলো দেখে আপনার পাসপোর্টটা ভারী করবে। তো কোথা থেকে শুরু করতে পারে, যেহেতু ইন্ডিয়া বন্ধ, তারপর জন্য সব থেকে বেস্ট হতে পারে যে বাংলাদেশের কাছাকাছি যে দেশগুলো রয়েছে, যেমন আপনার নেপাল রয়েছে, ভুটান রয়েছে, মালদ্বীপ রয়েছে, মালয়েশিয়া রয়েছে, থাইল্যান্ড রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে এবং আরো অনেক। যদি আপনি লিস্ট ডাউন চান কমেন্ট করুন আমাকে, আমি আপনাদেরকে কোন দেশগুলোতে গেলে খুব সহজে আপনি কানাডিয়ান এম্বাসির জন্য বা কানাডার জন্য আপনি দাঁড়াতে পারবেন, আপনার পাসপোর্টটা ভারী হবে, কমেন্ট করে জানান। আপনি যদি না জানেন আমি আপনাকে লিস্ট দিয়ে দেবো যে আপনি এই দেশগুলোতে ঘুরে আসতে পারেন এই শর্ট টাইমের মধ্যে। আর যদি অলরেডি এটা থাকে, আপনি অনেক দেশগুলো ঘুরে এসছেন বা বেশ কয়েকটা দেশ ঘুরেছেন, আপনার জন্য কি করণীয় সেটা একটু পরে বলছি, অথবা আপনি কমেন্ট করে সেটা জানাতে পারেন আমাদের সাথে। আচ্ছা, এরপরে যেটা আপনাদের লাগবে, আপনাদের ট্যাক্স সার্টিফিকেট। ট্যাক্স সার্টিফিকেট কিন্তু খুবই জরুরি, যেটা আমরা অনেকেই হয়তো অবহেলার কারণে এটা করি না। আপনি যে একজন কি বলা যায় ভালো একটা নাগরিক বাংলাদেশের, তার জন্য এটা প্রুভ করার জন্য আপনার কিন্তু ট্যাক্স সার্টিফিকেট এটা খুবই বেশি প্রয়োজন। তো এটা আপনি অবশ্যই হালনাগাদ করুন। এবং ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এটা খুবই বেশি জরুরি। আপনি ট্রাভেলার হচ্ছেন বা আপনি কানাডা যাচ্ছেন, গিয়ে আপনি যে নিজের টাকাটা আছে আপনার কাছে অ্যাভেলেবেল আছে, আপনি এই টাকাটাই খরচ করে আপনি এবার থাকবেন, ঘুরবেন, মানে এন্টারটেইন করবেন বা আপনি খেলাটা দেখবেন, এই জন্য যে পরিমাণ আপনার টাকা দরকার, তাই না, এটা বোঝানোর জন্য একটা ব্যাংক স্টেটমেন্টটাকে প্রয়োজনে কিছু লেনদেন করুন, সেখানে রেগুলার অ্যাক্টিভ থাকুন, ব্যাংকগুলোকে অ্যাক্টিভ রাখুন। প্রয়োজন হোক আর না হোক আপনি সেটাকে উঠান, আবার রাখেন, আবার উঠান, এইভাবে করে একটা স্টেটমেন্ট তৈরি করুন, যাতে সেটা আবার ফেক মনে না হয়, লিগালি মনে হয়। এরকম কিছু পেপার লাগবে, এগুলো আমি বেসিক নিয়ে আলোচনা করছি। আমরা অ্যাডভান্সের জন্য কিছু অ্যাডভান্স যারা আপনারা খুঁজছেন তাদের একটু বিরক্ত হতে পারেন অথবা, তাদের জন্য কথাবার্তা বলবো ইনশাল্লাহ পরে অবশ্যই। তো এই বেসিক জিনিসগুলোই কিন্তু আমাদের অনেকের জানা থাকে না বা অনেকেই এই জায়গাতে মিস্টেক করে থাকি। যে আমাদের মধ্যে এমন কিছু আছে, কেউ আপনাকে বলবো যে এই ব্যাংক স্টেটমেন্ট লাগে না, আমি আপনাকে দিয়েছি কিছু বা আমি আপনাকে একটা সাপোর্ট দিচ্ছি, এটা আপনাকে ব্যাংকে শো করবে। একটা জিনিস লিগালি চিন্তা করেন, আমাদের দেশের থেকে আমরা কানাডা যেতে চাই কেন? কারণ তারা উন্নত দেশ, তাদের তথ্য প্রযুক্তি উন্নত দেয়, সেখানে জব অপরচুনিটি ভালো। গেলেই সেখানে হচ্ছে যে সর্বনিম্ন যে আওয়ারলি রেট 17 কিংবা 18 ডলার থাকবে, তাই না, যেটা আমাদের দেশে হিউজ একটা অ্যামাউন্ট। তো তারা যখন এত কিছু মেনটেন করছে, তারা কি এটা মেনটেন করতে পারে না? তাদের সিকিউরিটি সিস্টেমকে এতটুকু জানে বা বোঝে না যে আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে কি কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা? যদি কোনোভাবে আপনি এরকম ভুল স্টেটমেন্ট আপনি করেন, কানাডা গভর্নমেন্ট এটা শো করেন যে আপনার হয়তো অ্যাকাউন্ট টাকা নেই কিন্তু আপনি কোনো না কোনোভাবে দেখিয়েছেন, ইন দ্যাট কেস যদি আপনি রিজেক্ট হয়ে যান আনফর্চুনেটলি, সেকেন্ড টাইম আপনার দাঁড়ানো কিন্তু বলা যায় 99.99% টাফ হয়ে যাবে। পর যেহেতু হিউজ টাকাও আপনার পাহাড় করে ফেলা, তারপরও সেটা আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে এই কানাডাতে মুভ করার জন্য। তো এখানে অনেক বেশি কেয়ারফুল থাকবেন। সব যেসব ডকুমেন্টগুলো আছে
লিগালাইজ করার চেষ্টা করেন, কোন কোন জায়গাতে ইস্যু আছে ফাইন্ড আউট করার চেষ্টা করেন, ভিসাগুলোকে চেক করেন। এটা আপনার জন্য মানে কি বলা যায় একটা গোল হতে পারে যে না আমি কানাডা যাবো, তো এই জিনিসগুলোকে আমাদের অবশ্যই মেনটেন করে থাকতে হবে। আর যদি আপনার মনে করেন যে আমি তো আসলে এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে আমার কোন পেপারস গুলো দরকার, তাই না, আমি হয়তো অনলাইনে অনেক ঘেটেছি, এক একজন এক একটা কথাবার্তা বলছে, সবাই অন্যান্য পরামর্শ দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে বলবো যে আপনি একটা আপনার এলাকার বা আপনি একটু অনলাইনে বা যে কোনো জায়গাতে আপনি একটু খোঁজ নিয়ে একটা ভালো কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করুন। সেখানে কেন আপনাকে যেতে বলছে কনসালটেন্সি ফার্মের সাথে, আমরা কেন প্রোভাইড করছি, আমরা তো অবশ্যই চেক ডাউনগুলোকে আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ, কমেন্ট করুন আপনারা, সবাই পেয়ে যাবেন। পাশাপাশি কনসালটেন্সি ফার্মে যখন আপনি যাবেন, দেখেন দুই জিনিস, আপনি কোথাও যদি একটা ডকুমেন্ট বা পেপারস পান, সেখানে যে ইনফরমেশন আপনাকে ভালো হবে, আপনি যদি একটা কনসালটেন্সি ফার্মে যান, সেখানে কিন্তু আপনি আরো অনেক বেশি উপকৃত হবেন। আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন থাকবে যেটা আপনি ইনস্ট্যান্ট অ্যান্সার পাবেন, যাতে করে আপনার ডিসিশন মেক করতে বা ডিসিশন নিতে কিন্তু অনেক বেশি আপনাকে হেল্প করবে। ফার্মগুলো আপনাকে এই সুবিধাগুলো দিয়ে থাকবে। হ্যাঁ, এর মধ্যে অনেক কথা আছে, অনেক ফার্ম আছে যারা আপনাকে হয়তো প্রতারিত করার জন্য আপনার কাছে কিছু চার্জ নিয়ে নিবে, এটা আমাদের বাংলাদেশে অহরহটা হয়ে থাকে। তো আজকে আমি কিছু পয়েন্ট বলে দিব যাতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার যে কনসালটেন্সি ফার্মের সাথে আপনি যাচ্ছেন, কথাবার্তা বলছেন, তারা কতটুকু আসলে আপনাকে এক্স্যাক্টলি হেল্প করতে পারবে, বা তাদের ডকুমেন্টসগুলো কতটুকু লিগাল বা ইনফরমেশনগুলো কতটুকু লিগাল, এটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন অ্যাজ এ ভিজিটর হিসাবে, তাই না? তো আপনি গিয়েই তাদের অফিসের যেই লোকেশনটা আছে এইটা একটু চেক করার চেষ্টা করবেন, তাদের কোথায় কোন লোকেশনটা তারা অবস্থান করছে, তাদের গরিউলটা কেমন। আমি লোকেশন বলতে এইটা বলছি না যে তারা বাংলাদেশে একটা অফিস নিয়েছে এরকম, বা পজনে গেলে শতাধিক অফিস পাওয়া যাবে এরকমটা বলছি না। আমি চাচ্ছি যে তাদের কোনো লিগাল অফিস আছে কিনা কানাডাতে, তারা সরাসরি সেখান থেকে আপনাকে কতটুকু সার্ভিস দিতে পারবে। দেখেন, আমি আপনাকে হয়তো বলছি যে আমি সবকিছু ইনফরমেশন জেনে আপনাকে বলছি, যদি এখন বাস্তবতা কিন্তু এটা অনেক বেশি হার্ড, তাই না? তো তাদের আপনি যখন কোনো কনসালটেন্সি ফার্মের কাছে যাবেন, আপনার মেইন টার্গেট থাকবে তাদের সাথে আলোচনা করা যে আপনার কানাডাতে কে আছে, আপনার লিগাল বস কোনো আছে কিনা, আপনি সেখানকার কোনো অথরাইট এজেন্ট কিনা, বা কোনো একটা আপনাদের সাথে তাদের সবাই আপনাকে যেটা বলে তাদের আপনারা হচ্ছে অ্যাফিলিয়েশন আছে। অ্যাফিলিয়েশন নেওয়া এটা খুব একটা বড় ইস্যু না। আপনার কাছে যদি আপনার ট্রাভেল এজেন্ট বা কিছু আপনার লিগাল সেরকম ট্যাক্স ডকুমেন্ট আপনি দেখাতে পারেন, আপনাকে এজেন্ট ম্যানেজ করা যেতে পারে। সব থেকে ভালো হয় আপনি তাদের সাথে যাচাই করবেন যে আপনাদের কানাডাতে অফিস আছে কিনা, সেই অফিসের অ্যাড্রেসটা নেবেন, প্রয়োজনে অফিসে যারা আছে তাদের সাথে আপনি কথাবার্তা বলবেন, এবং তারা কোনো লয়ার মানে কানাডিয়ান লয়ার দিয়ে, বাংলাদেশি লয়ার না, কানাডিয়ান লয়ার দিয়ে আপনার পেপারস গুলো চেক করাবে কিনা যে আসলে কোথায় ভুল ত্রুটি রয়েছে, এটা দেখার জন্য। ল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যখন কোনো ফার্মে যাবেন, এই বিষয়গুলো যখন তুলে ধরবেন, তখন তারা যদি লিগালি আপনাকে সেটা প্রোভাইড করে থাকে, তাদের সাথে যে কথা বলার সুযোগ করে দেয় আপনাকে, তাহলে দ্যাটস ফাইন, আপনি তার সাথে পেপারস গুলো কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি তারা সেখানে এইগুলো প্রোভাইড করতে না পারে, আপনাকে যদি বোঝায় যে না ভাই এটা সমস্যা নেই, আমরা অনেক কাজ করেছি, হ্যাঁ অনেক কাজ হয়েছে ভাই, সেটা 2022-এ 2023-এ প্রচুর কাজ আছে, এতটা ঝামেলা হয়নি, কিন্তু এই সময় এসে 2025 এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি টাফ এবং ক্রিটিক্যাল হয়ে গেছে। তো আপনি যদি আপনার টাকাটা সেভ রাখতে চান, সেভ বলতে যে এরকম চাচ্ছে যে অনুচিত ফ্রডের হাতে যদি না পড়ে, আপনি লিগালি টাকা তো খরচ হবেই কম বেশি, তো যদি একটু টাকা খরচ করতে হয় একটা ভালো জায়গাতে করে, তো এইরকম একটা ফার্মের অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের যাদের আগ্রহ আছে তারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আর যে অফিসটা রয়েছে অফিসের অ্যাড্রেস ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন, আপনি আমার সাথে কথা বলতে পারেন। কথাবার্তা বলার পরে আপনার যদি মনে হয় যে না তাদের সাথে কাজগুলো করা উচিত, বা তাদের ওখানে অফিসে গিয়ে আপনি ভিজিট করে যদি আপনি সেই ট্রাস্টটা অর্জন করতে পারেন যে না আসলেই তারা লিগালি কাজগুলো করছে, তাদের অফিস কানাডাতে আছে, হ্যাঁ, তাহলে আপনি তাদের সাথে কন্টিনিউ করে যাবেন। এবং পেপারসগুলো তাদের মাধ্যমে দেখালে আপনার যে ভুল ত্রুটিগুলো রয়েছে, যে দেখা যাচ্ছে যে আমরা অনেকে নিজেরা কনফিডেন্ট থাকি যে আসলে আমরা সবকিছু ওকে আছে, সামান্য কিছু পেপারস যেটা হয়তো কেউ আমাকে মনে করে দিলে কিন্তু সেটা আমি পারতাম, বা আমার কাছে আছে আমি হয়তো জানি না, ভুলে গেছে চেকলিস্ট করা, এই চেকলিস্টগুলো কিন্তু একজন এক্সপার্ট আপনাকে হেল্প করবে। তো এই বিষয়গুলো একটু সিরিয়াসলি দিবেন যারা কানাডাতে আসলে আসতে চান। কানাডা সরকার আসলেই চায় যে আপনারা আসেন, কিন্তু লিগাল প্রসিডিউরগুলোকে ফলো করে আসেন। তো এই ছিল আজকের কিছু ভিডিও। যদি মনে হয় ভিডিওটা দেখে আপনি কিছু উপকৃত হয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো, সেটাও আপনি কমেন্ট করে জানান। যাতে কিভাবে হেল্প করতে পারে কানাডা সম্বন্ধে বা অন্যান্য কোন দেশ সম্বন্ধে আপনি পরবর্তী ভিডিও দেখতে চান, কমেন্ট করে জানান। চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য।
ডিসক্রিপশনে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে কথা বলতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তীতে আরো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।